ফিরহাদ হাকিম সেকুলার, ফিরহাদ হাকিম ধর্মনিরপেক্ষ। ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে আমরা তাকে চিনি। তিনি নির্দিষ্ট একটি ধর্ম নিশ্চয়ই ব্যক্তিগতভাবে পালন করেন, কিন্তু তিনি যখন সমাজে আসেন তার চেতলা অগ্রণীর কালী পুজো, চেতলা অগ্রণীর দুর্গাপুজো, এগুলো এক একটা বড় ইভেন্টে পরিণত হয়েছে। ফলে ধর্ম নিরপেক্ষ ফিরহাদ হাকিম এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কোথায় কোন সভায় তিনি কি বক্তব্য রেখেছেন তার কোনো অংশ বা কোনো একটি লাইন তুলে যদি বিজেপি হঠাৎ একটা রাজনীতি করার চেষ্টা করে, তাহলে সেই রাজনীতিটা গ্রহণযোগ্য নয়। ফিরহাদ হাকিম সেকুলার, ফিরহাদ হাকিম ধর্মনিরপেক্ষ। ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে আমরা তাকে চিনি। তিনি নির্দিষ্ট একটি ধর্ম নিশ্চয়ই ব্যক্তিগতভাবে পালন করেন, কিন্তু তিনি যখন সমাজে আসেন তার চেতলা অগ্রণীর কালী পুজো, চেতলা অগ্রণীর দুর্গাপুজো, এগুলো এক একটা বড় ইভেন্টে পরিণত হয়েছে। ফলে ধর্ম নিরপেক্ষ ফিরহাদ হাকিম এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কোথায় কোন সভায় তিনি কি বক্তব্য রেখেছেন তার কোনো অংশ বা কোনো একটি লাইন তুলে যদি বিজেপি হঠাৎ একটা রাজনীতি করার চেষ্টা করে, তাহলে সেই রাজনীতিটা গ্রহণযোগ্য নয়। আমি ববিদাকে অনুরোধ করব যে সামনে পুজো আসছে, তো ববিদার তো বড় পুজো হবে, হ্যাঁ, চেতলা অগ্রণী, ববিদাকে অনুরোধ করব বিজেপির এই নেতাদের একটা করে কার্ড দিয়ে দিতে, তাদের একটু আমন্ত্রণ করে যে ফিরহাদ হাকিমের পুজোটা ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবে। বলছি, এই বাংলা বাংলা নিশিকান্ত দুটো একবার বাংলা বাংলার কথা বলছে, আবার মুর্শিদাবাদের বিধায়ক বলছে এই বিজেপি নেতৃত্বের একাংশ বলছে এগুলো দলের কথা নয়। তাহলে কি এটা বিচারিতা না কৌশল? এটা পুরোটাই বিজেপির কৌশল, বিজেপির চেষ্টা, বিজেপির ষড়যন্ত্র, সেটাই সামনে চলে আসছে। আমি আবারও বলছি, বিজেপি লোকসভায় বাংলায় গোহারা হেরেছে, বিধানসভা উপনির্বাচনগুলোতে হেরেছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এসেছে, বাজেটটা জনবিরোধী, বাংলা বিরোধী হয়েছে। এই সব থেকে নজর ঘোরাতে তারা এখন পরিকল্পিতভাবে বঙ্গভঙ্গের নানা তত্ত্ব সামনে আনছেন। এবার এই বঙ্গভঙ্গের তত্ত্ব সামনে আসছে এবং সামনে এলে গোটা বাংলার মানুষ বিজেপিকে আরো প্রত্যাখ্যান করবেন। ফলে বিজেপির একাংশ আবার সেই জায়গাটা দিশাহারা রাজনীতি করছে, কিন্তু বিজেপির আসল ষড়যন্ত্রটা কিন্তু বঙ্গভঙ্গের, যেটা তৃণমূল কখনো হতে দেবে না। বলছি, এবারে 72% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ত্রিপুরা পঞ্চায়েতে ঘটেছে। 2018, 2023 পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে কি হয়েছিল, মানে তুলনামূলকভাবে হয়তো এবারে একটা কম লাস্ট, কিন্তু প্রায় সমান সমান। না, বিজেপি প্রায় 72% আসনে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরায়। তো এরা আবার বড় বড় কথা বলে এখানে। আমরা তো বারবার নির্দিষ্টভাবে বলছি, আমাদের এখানে আপনারা দেখুন, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সকলে বলা হয়েছে যারা লড়তে চান প্রত্যেকে লড়তে পারবেন, তৃণমূল কংগ্রেস বাধা দিতে যাবে না। আর এখানে বিরোধীদের কিছু আসনে প্রার্থী না খুঁজে পাওয়ার কারণ হচ্ছে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী, 50টা 60টা 70টা স্কিম যারা পাচ্ছেন, গ্রামের মানুষ, গ্রামের উন্নতি হচ্ছেন, তারা হয়তো দাঁড়াতে চাইছেন না। কিন্তু ত্রিপুরায় তো সন্ত্রাস করে বারবার হচ্ছে, এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে। তো সেই বিজেপি আমাদের এখানে এক কথা বলবে, আর বিজেপির রাজ্যে গিয়ে 71%, 72% বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীদের লড়তে দেবে না। তো এই তো সম্পূর্ণ বিজেপির বিচারিক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। রাজ্যপালের সম্পর্কে মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী কোনো বাক স্বাধীনতা বা বাধা নেই? দেখুন, রাজ্যপালের যে মানহানির মামলা, এটাই একটা অসার বস্তু। কেন, কাদের বুদ্ধিতে উনি মানহানির মামলা করেছেন উনি বলতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে 3 জন, তারা রাজ্যপালকে কোথাও অসম্মান করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদকে, রাজভবনকে মর্যাদা দেন, সম্মান করেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে রাজভবনের
এক প্রবল প্রতাপশালী এবং প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ এসেছিল। তো সেই অভিযোগগুলো নিয়ে তদন্ত চাওয়া, সেটা তো কারণ মানহানির পর্যায়ে পৌঁছাতে পারে না। তো সুতরাং রাজভবন নিয়ে যদি কোনো আপত্তি থাকে, রাজভবন নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগের তদন্ত হওয়া উচিত। আমরা তো বলছি, আমি আবার খুব স্পষ্টভাবে বলছি, রাজ্যপাল CV আনন্দ বোসকে সম্মান করি। রাজ্যপাল CV আনন্দ বোসের বিরুদ্ধে যে নারী নিগ্রহের অভিযোগ উঠেছে, রাজ্যপালের উচিত সেই তদন্তে সহযোগিতা করা। তিনি যদি কোনো দোষ না করে থাকেন তাহলে পুলিশি তদন্তের মোকাবিলা করা, এবং যে দুই মহিলা অভিযোগ করেছেন তাদের ন্যায় বিচার পাওয়ার পূর্ণ অধিকার আছে। এবং আমি মনে করি, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তার সঙ্গে রাজ্যপালের মানহানির কোনো সম্পর্ক নেই। দাদা, কিন্তু রাজ্যপাল তো প্রবল চাপে পড়ে গেলেন। একদিকে নির্যাতিতা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, ওদিকে সরকার সুপ্রিম কোর্টে, এবং সেটা তার ব্যাপার, সম্পূর্ণ তার ব্যাপার। রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস একজন জ্ঞানী গুণী মানুষ, একজন পণ্ডিত মানুষ, বিদ্বান মানুষ, সুবক্তা। তিনি রাজ্যপালের পদে রয়েছেন, তাকে আমরা সম্মান করি, পদকে আমরা সম্মান করি। কিন্তু তার বিরুদ্ধে দুটি নারী নির্যাতনের অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে। তার বিরুদ্ধে দুজন সম্মানীয় মহিলা গুরুতর অভিযোগ এনেছেন। এর যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন, এবং যিনি বা যারা সাংবিধানিক রক্ষা কবচের ছুতো দিয়ে এই তদন্তকে অ্যাভয়েড করছেন, আমাদের মনে হয় ন্যায় বিচারের স্বার্থে, এবং তিনি যদি পুরোদস্তুর, আমরা আশা করব তিনি নিশ্চয়ই নির্দোষ, সেক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে সৎসাহস দেখিয়ে রক্ষা কবচের আড়ালে নিজেকে না রেখে পুলিশকে এই তদন্তে সহযোগিতা করবে। আজকে সুপ্রিম কোর্ট রাজভবনে যে বিলগুলো আটকে রয়েছে সেই ব্যাপারেও মানে পদক্ষেপ নিতে বলেছে। স্বাভাবিক ব্যাপার যে রাজভবন বিল ছাড়ছে না, রাজভবন সরকারি কাজের গতিতে নষ্ট করছে। রাজ্য সরকার যে গতিতে কাজ করতে যাচ্ছে, রাজভবনে যদি সেটা হোঁচট খায়, আর রাজভবন যদি অন্য সব গোপন কাজকর্মে ব্যস্ত থাকে, তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে তাদের হস্তক্ষেপ চাওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্ট যা যা করার পদক্ষেপ নিচ্ছেন। আমাদের রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর, এবং মনে করা হচ্ছে সংঘাতের অবসান করবে। এটা সম্পূর্ণ মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলতে পারবেন। যেটা আইনে আছে, যেটা সংবিধানে আছে, যেটা কোর্টে অনুমোদিত, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক সেই পথে সেই পদক্ষেপগুলি পর্যায়ক্রমে নিচ্ছেন।